প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? চাঁদপুরে আমি খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীরা, নিজের শরীরের প্রতি খেয়াল রেখো, যেখানেই যাবে মাস্ক ব্যবহার করবে। তো আমি জয়শ্রী রানী দাস, সহকারী শিক্ষক কম্পিউটার, চাঁদপুরে আমি খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কচুয়া, চাঁদপুর। আজকে আমরা সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় তৃতীয় পাঠ ২৩ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এসো আমরা একটা ভিডিও দেখি এবং ভিডিওর মাধ্যমে আমরা আমাদের পাঠের সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে অবগত হব। শিক্ষার্থীরা, ভিডিওর মধ্যে কার্টুনটি কি করতে গিয়ে ভয় পেয়েছে? হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম কার্টুনটি একটি ভিডিও ইউটিউবে আপলোড করতে গিয়ে যখন লোকটি বলল যে কপিরাইট আইনের কথা বলল, তখন সে ভয় পেয়েছে। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় কি তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় হলো কপিরাইট কপিরাইট আইন। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা বুদ্ধিবৃত্তিক সম্পদ কি তা বলতে পারবে, কপিরাইট কি তা বর্ণনা করতে পারবে, কপিরাইটের আইন ব্যাখ্যা করতে পারবে, মুক্ত দর্শন বিশ্লেষণ করতে পারবে। বুদ্ধিবৃত্তিক সম্পদ। তো শিক্ষার্থীরা, আমরা জানি যে মানব জীবনের দুটি সম্পদ রয়েছে। জীবনযাপনের জন্য দুই ধরনের সম্পদের প্রয়োজন হয়। একটি আমরা খুব সহজে জানি, প্রথম সম্পদগুলো হতে পারে যে বাড়ি, গাড়ি, টাকা, পয়সা, ধন, সম্পদ। এগুলি মানুষের জাগতিক। শুধু মানুষের এতে কিন্তু মানুষ তৃপ্ত থাকে না। মানুষের মানবিক গুণগুলোকে লালন করতে হয়। সেজন্য সে গান শুনে, কবিতা লেখে, সিনেমা তৈরি করে, ছবি আঁকে, ছবি তুলে, বই লেখেন। এই যে এই এগুলো করেন, এগুলো কিন্তু তার বুদ্ধি, মেধা, অর্থ সবকিছুর বিনিময়েই করেন। এগুলো তার একটা সম্পদ, যা মানুষের নিজস্ব মেধা, শ্রম, সময়, চিন্তা ও অর্থ ব্যয় করে তৈরি করে, তাকে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলে। কপিরাইট, তো আমরা কোনো একটি আমরা যখন কোনো একটি কাজ করি, সে কাজ আমরা নিজের শ্রম, বুদ্ধি বা মেধাকে কাজে লাগিয়ে আমরা সেই কাজ করি। যখন কোনো ব্যক্তি তার মেধাকে, শ্রমকে খুব সহজে কপি করে নিয়ে নিজের নামে বই ছাপায় বা কোনো কিছু করে, তখন কিন্তু সেটা কিন্তু একটা কি করতে হবে, আইনের দৃষ্টিতে সে কিন্তু একটা সেটাও কিন্তু একটা অপরাধ। সেটাই হচ্ছে কিন্তু কপিরাইট
আইন। তো ধরো একজন লেখক একটি বই লেখলেন, তার বই লেখেন তার শ্রম দিয়ে, মেধা দিয়ে, সময়, চিন্তা মিলে সে একটি বই লেখে। তো এই বইয়ের উপরে লেখক লভ্যাংশের একটি অংশ পেয়ে থাকে রিয়েলিটি বাবদ। যদি কোনো একজন লোক একটি বই লেখকের অনুমতি ছাড়া নিয়ে বইটি সংগ্রহ করে, নিজের নামে হুবহু নামে ছাপিয়ে দেয়, বাজারে বিক্রি করে, তখন লেখক ও মূল প্রকাশক রিয়েলিটি ও লভ্যাংশ থেকে বঞ্চিত হয়। একজন লেখক একটি বই লেখেন ও প্রকাশ করেন, আর আরেকজন কি করেন, ওই লেখকের বইটি অনুমতি ছাড়া বাজারজাত করেন। তাহলে এই দুটির মাঝখানে অবশ্যই একটি কি রয়েছে, আইন রয়েছে। কি একজন বই এত কষ্ট করে একজন বই প্রকাশ করলো, আরেকজন অনুমতি ছাড়া বাজারজাত করবেন, সেটা অবশ্যই একটা কি থাকতে হবে, আইন থাকতে হবে। একজনের মেধা, শ্রম দিয়ে সেগুলো করবে, সৃজনশীল কর্ম কে সে প্রকাশ করবে, আর আরেকজন বইগুলো অনুমতি ছাড়া কি করবে, বাজারজাত করবে। সেজন্য কি রয়েছে, আইন রয়েছে। এই আইনটাই হলো কপিরাইট আইন। যেমন কোনো সৃজনশীল কর্মের কপি, অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের ও অধিকার সংরক্ষণ নিয়ে যে আইন, সেটিকে কপিরাইট আইন বলে। তাহলে শিক্ষার্থীরা আমরা খুব সহজে বুঝতে পারলাম যে কপিরাইট আইন কি। একক কাজ। শিক্ষার্থীরা তোমরা তোমাদের কি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ আছে বলে মনে করো? 2, কপিরাইট আইনে কেন একজন মানুষ দোষী হয় বলে মনে করো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা উত্তরটি দিতে পেরেছ। সম্ভাব্য উত্তর: গান করা, কবিতা, গল্প লেখা, ছবি আঁকা, ছবি তোলা ইত্যাদি মানুষের বুদ্ধিবৃত্তিক সম্পদ, তাই না? আর অন্যজনের বুদ্ধিবৃত্তিক সম্পদ নকল করে ব্যবহার করলে বা অর্থ উপার্জন করলে সেটা কিন্তু কপিরাইটের আইনের মধ্যে পড়ে। তো এই আইনে একজন মানুষ দোষী হয় বলে মনে করা হয়। শিক্ষার্থীরা, মুদ্রণযন্ত্র আবিষ্কারের পর কপি করাটা অনেকটা সহজ হয়ে গেছে। তখন লেখকদের অধিকার সংরক্ষণের জন্য সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে ১৬৬২ সালে কপিরাইট আইন প্রথম পার্লামেন্টে পাস করেন। তো এখানে এই আইনের আওতায় যারা তাদের বইয়ের অনুমোদিত কপি করা বন্ধ করতে চান, তারা তাদের বই রেজিস্ট্রেশন করে একটা লাইসেন্স নিত। বই দিয়ে সূচনা হলেও পরে দেখা যায় সৃজনশীল কর্মের অন্যান্য প্রকাশেও সংরক্ষণের প্রয়োজন। তাই আইনের আওতায় এর স্রষ্টা তার অধিকার সংরক্ষণ করতে পারেন। বর্তমানে যেসব দেশে এই আইন আছে
সেসব দেশে সৃজনশীল আইনের কপিরাইট স্রষ্টার মৃত্যুর পরেও বলবৎ থাকে। সাধারণত এটি লেখক, শিল্পী, নাট্যকারের মৃত্যুর পর ৫০ থেকে ৭০ বছর পর্যন্ত বলবৎ থাকে, এমনকি ১০০ বছর পর্যন্ত হতে পারে। আবার কোনো কোনো দেশে দেখা যায় যেসব দেশে সবচেয়ে বেশি এই আইন বলবৎ থাকে সেই দেশে কপিরাইট স্রষ্টার মৃত্যুর পরও কিন্তু বলবৎ থাকে। কোনো লেখক, শিল্পী, প্রোগ্রামার বা নাট্যকার ইচ্ছে করলে তার সৃষ্ট সৃজনশীল কর্মকে শর্তসাপেক্ষে সবার কপি করার জন্য উন্মুক্ত করে দিতে পারেন। এই দর্শনকে বলা হয় মুক্ত দর্শন বা ওপেন সোর্স ফিলোসফি। কপিলেফট। কপিরাইটের একেবারে উল্টোটা হলো কপিলেফট। সৃজনশীল কর্মের স্রষ্টা সবাইকে এই কাজ কপি করার সানন্দ অনুমতি দিয়ে দিচ্ছে। ওপেন সোর্স সফটওয়্যার। মুক্ত দর্শনের আওতায় যে সফটওয়্যারগুলো প্রকাশিত হয় সেগুলোকে একত্রে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার বলা হয়। এই সফটওয়্যারগুলো সহজে একজন অন্যজনকে কপি করে দিতে পারেন, ব্যবহারও করতে পারে। ক্রিয়েটিভ কমন্স। কপিরাইট আর কপিলেফটের মাঝখানে রয়েছে সৃজনী সাধারণ বা ক্রিয়েটিভ কমন্স। সৃজনী সাধারণ লাইসেন্সের বিভিন্ন ক্যাটাগরিতে কর্মস্রষ্টার কিছু কিছু অধিকার সংরক্ষিত হয়ে থাকে। চোরাই। যখন কোনো সৃজনশীল কর্মের কপিরাইট ভঙ্গ করে সেটি পুনরুৎপাদন করা হয় তখন সেটিকে বলা হয় চোরাই। চোরাই বা চোরাই কপি। ফায়ার হাউস। লেখাপড়ার কাজে আমরা কোনো বইয়ের যেই ফটোকপি করি তা কপিরাইট আইন ভঙ্গ করে না, এরকম ব্যবহারকে বলা হয় ফায়ার হাউস। কপিরাইট আইন কি? মূল্যায়ন। কপিরাইট আইন কি? কত বছর পর্যন্ত কপিরাইট আইন বলবৎ থাকে? কয়েকটি মুক্ত সফটওয়্যারের নাম বলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কপিরাইট আইন হলো যে কোনো কর্মের সৃজনশীল কর্মের অবৈধ কপি বা বেআইনি ভাবে কপি করাটাই হলো কপিরাইট আইনের আওতায় পড়ে। কত বছর পর্যন্ত কপিরাইট আইন বলবৎ থাকে? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা ঠিকই জানো, কোনো কোনো ক্ষেত্রে ১০০ বছর পর্যন্ত বলবৎ থাকে। আবার নাট্যকার, শিল্পী বা তাদের ক্ষেত্রে ৫০ থেকে ৭০ বছর পর্যন্ত বলবৎ থাকে। কয়েকটি মুক্ত সফটওয়্যারের নাম হলো যেমন ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি ইত্যাদি। বাড়ির কাজ। তুমি মুক্ত দর্শনের আওতায় কি কি ব্যবহার করতে পারবে বর্ণনা দাও। ধন্যবাদ। আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।